এটা স্পষ্ট যে ব্যক্তিগত হোক বা পেশাগত উনি অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন এবং এই অবসাদটা ভীষণ বাড়ছে। কাজ তো কম বেশি সব জায়গাতেই আছে। মানে আপনি কিভাবে ম্যানেজ করছেন সেটার উপর পুরোটা ডিপেন্ড করছে। আর এটাও সঙ্গে জানবেন যে আইটিতে তো মানে হায়ার অ্যান্ড ফায়ার একটা ভীষণ মানে কি বলবো প্রচলিত পদ্ধতি। সামহাও নানান রকম পেশা থাকতে হয়, শুধুই যে কাজের পেশায় লোকে সুসাইড করছে তা না। দেখুন, ডিপ্রেশনের কিন্তু একটা বায়োলজিক্যাল কারণ থাকে, মানে শুধু স্ট্রেস হয়েছে তাহলে তো সবার ডিপ্রেশন হতো। কাজের চাপ আর মানসিক চাপ তো একটা থাকা খুব কমন একটা ফ্যাক্টর আজকালকার দুনিয়ায়। দৈপায়ন ভট্টাচার্য ওয়েল এস্টাবলিশড আইটি কর্মী, নিজের অফিসে ভালো পজিশন, ভালো মাস মাইনে। তিনি তার অফিসের 6 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। আর দৈপায়নের এই সিদ্ধান্তে স্তম্ভিত তার সহকর্মীরা, তার পরিচিতরা। খুব স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্ত নাড়া দিয়েছে ইয়াং জেনারেশনকে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হচ্ছে তার এই সিদ্ধান্তকে নিয়ে। ম্যাম দেবারতী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। ম্যাম, আপনিও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সরব হয়েছেন। কি মনে হয়, অবসাদ কাজের প্রেশার থেকে? না, যেহেতু আমরা এখনও জানি না যে দৈপায়ন ভট্টাচার্য কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটা ব্যক্তিগত কারণে না কোনো অফিসিয়াল প্রেশারে, সেই জন্য না জেনে আগে থেকে আমরা সোশ্যাল মিডিয়া ট্রায়াল করা উচিত নয়। কিন্তু যে কারণে হোক এটা স্পষ্ট যে ব্যক্তিগত হোক বা পেশাগত উনি অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন এবং এই অবসাদটা ভীষণ বাড়ছে। কিছুটা হয়তো আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, অত্যন্ত কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট, ইঁদুর দৌড়, একটা অসুস্থ যে প্রতিযোগিতা, সারাক্ষণ দেখানো একটা শো অফ, ভার্চুয়াল দুনিয়ায় একটা কৃত্রিম নিজেকে ভীষণ একটা সুখী প্রমাণ করার তাগিদে সবসময় একটা কিছু দেখানো, হেডোনিজম, ভোগবাদ, এগুলো হয়তো কোথাও একটা আমাদের অতৃপ্তির জন্ম দিচ্ছে। আগের জেনারেশনের যে লাইফস্টাইল ছিল, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সেটা এখন অলমোস্ট অবসোলেট। এখন হচ্ছে কে কত বেশি ব্র্যান্ড, কত বেশি একটা ফ্ল্যামবয়েন্ট লাইফস্টাইল লিড করতে পারে। কিন্তু সেটা হয়তো একটা সময় স্যাচুরেশনে পৌঁছবে। আমরাও সবাই বুঝবো যে পরিমিত জীবনযাপনটাও কিন্তু একটা শিক্ষণীয়। তাতে হয়তো সুখ, পার্থিব সুখ না থাকলেও মানসিক সুখ থাকে, মানসিক শান্তি থাকে। লাইফস্টাইলটার উপরেও কিছুটা ডিপেন্ড করে। আমার লাইফস্টাইলটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার স্ট্রেস হ্যান্ডেল করার ক্যাপাসিটিটাও বেটার থাকে। কারণ রিসার্চ বলে যারা ওই রাত জাগে তাদের মধ্যে বডি এমনি বেশি করে স্ট্রেস হরমোনস রিলিজ করে, কর্টিজল। তো আমার যদি রাত জাগার জন্যে আমার কর্টিজল লেভেলস বেড়ে যায় তো আমার স্ট্রেসটা এমনি বেড়ে যাবে। অনেকে মানে অফিসের কর্পোরেটের স্ট্রেস, কর্পোরেটের চাপ এগুলো সহ্য করতে না পেরে চলে যান। তবে এই ভদ্রলোক তো যথেষ্ট সিনিয়র পজিশনে চাকরি করতেন। আর এটাও সঙ্গে জানবেন যে আইটিতে তো মানে হায়ার অ্যান্ড ফায়ার একটা ভীষণ মানে কি বলবো প্রচলিত পদ্ধতি। এবং আইটিতে বা যে কোনো কোম্পানিতেই, আমি যেহেতু নিজেও অনেক বছর কর্পোরেটে ছিলাম, এই ধরনের এই ফায়ারিংয়ের পদ্ধতি বা যখন একটা কোম্পানিতে ছাঁটাই ব্যাপারটা হয় না, সিনিয়র পজিশন থেকে শুরু হয়। কারণ সিনিয়র পজিশনে তো পার্কস বলুন, স্যালারি বলুন, সবটাই অনেকটা হাই। তো তাদের তরফ থেকে এগুলো শুরু হয়। মানে নিচের শুরু এই জন্যই হয় না, তাদের তো স্যালারিটা অনেক কম, তাদের মানে দিয়ে খাটিয়ে নেওয়া যায় অনেক। আবার এই নিয়ে আমাকে বলবেন, এগুলো সত্যি। এবং মজার বিষয় একটা আপনাদের কথা বলি, মজার হয়তো নয়, দুঃখেরই। আমি একদিন এরকমই একটি বড় যে নিউ টাউন জুড়ে, সেক্টর 5 জুড়ে যে বড় বড় বিল্ডিংগুলো, সেরকমই একটা বিল্ডিংয়ে আমার এক জায়গায় কর্পোরেটে বর্ষের উপরে একটি লেকচার দিতে গিয়েছিলাম। সেখান থেকে যখন আমি বেরোচ্ছি, নিচে নেমে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্যে আমার অনেকগুলো কর্পোরেটের ছেলে নিচে, ওনারা চা খাচ্ছিলেন বা স্মোক করছিলেন, আমায় দেখতে পেয়ে এগিয়ে আসেন। বলেন যে দিদি, আজকে আপনাকে দেখতে পেয়েছি, একটা কথা বলি। আপনি তো সবসময় ছেলেদের এই ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট নিয়ে কথা বলছেন, বা তাদের এই ফোরপোজ দিতে হচ্ছে, বিভিন্ন মামলায় জড়িয়ে পড়তে হচ্ছে, ফলস রেপ, ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তার বাইরেও না দিদি একটা বিরাট ছেলেরা এই যে কর্পোরেটের অসম্ভব চাপ, মেয়েদের নেই বলছি না, ছেলেদের ওপরে যে মানে চাপটা আরও বেশি, তাদের এই যে একটা টার্গেট সেট করে দেওয়া, সব কিছু সেলসের বলুন, মার্কেটিংয়ের বলুন, সব কিছু।
আমাদের না জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ভাবতে পারবেন না, লোকে মনে করছে আমরা এই ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিংয়ে চাকরি করি, আমাদের কিউবিকেল আমাদের ভিতরে, হয়তো আমরা বিদেশ যাই হয়তো, কিন্তু আমাদের জীবনটা ভেতরে যদি শেষ হয়ে যাচ্ছে। হয়তো কিছু কোম্পানিতে হয় কাজের প্রেশার কখনো বেশি থাকে, কখনো অ্যাভারেজ থাকে, কখনো কম থাকে, সব মিলিয়ে একটা অ্যাভারেজ হয়ে যায়। আর ঠিক আছে, তার বাইরে আমার মনে হয় যে একটা আলাদা লাইফ থাকা খুব জরুরি, পুরো প্রেশারটাকে ব্যালেন্স করাটা খুব জরুরি। আইটি কর্মীদের এই ধরনের সিদ্ধান্ত কিন্তু দ্বৈপায়নের ক্ষেত্রে প্রথম নয়। বিগত কয়েক বছর বলবো না, কয়েক মাস দেখলেই আমরা একাধিক এই ধরনের সিদ্ধান্ত আইটি কর্মীদের দেখতে পাবো, সেটা পশ্চিমবঙ্গে হোক কিংবা ভারতবর্ষে। আমি যে বিষয়টা জানার চেষ্টা করছি যে আইটি ডিপার্টমেন্টে কিংবা কর্পোরেট ওয়ার্ল্ডে কোথাও না কোথাও অবসাদের কারণ, আমি দ্বৈপায়নের ক্ষেত্রে বলছি না, আদার্স যে বিষয়গুলো সামনে উঠে আসে, তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কেন, কি মনে হয়? না, কিছুটা হয়তো আমি নিজে, আমার প্রথম কর্মজীবন শুরু হয়েছিল একটি আইটি কোম্পানি দিয়ে। দ্বৈপায়ন ভট্টাচার্য যে কোম্পানিতে ছিলেন সেই কোম্পানিতেই আমার প্রথম অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি জয়েন করি। আমার মনে হয়েছিল যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা অভাব, বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশে এটা বলা হয় যে বেশিক্ষণ থাকা মানেই হয়তো সে প্রচুর কাজ করছে, মানে কোয়ালিটির সাথে যে কোয়ান্টিটির কোনো সম্পর্ক নেই, সেইটার একটা অসামঞ্জস্য আমাদের ভারতবর্ষের ওয়ার্ক কালচারে আমরা দেখতে পাই। আরও বেশি এটা বোধহয় প্রিভ্যালেন্স কলকাতায়। পরিবারকে সামলানো বা নিজেকে ভালো রাখার জন্যই তো চাকরি, সেইটাকে যদি গৌণ করে দেওয়া হয় তাহলে তো চাকরির কোনো অর্থ থাকে না। আমরা সবাই অর্থ উপার্জন করি নিজের ভালো থাকার জন্য, পরিবারের ভালো থাকার জন্য। সেটাই যদি আমাদের মানসিক শান্তি, পারিবারিক শান্তি, পরিবারের পাশে দাঁড়ানো, সেগুলো যদি চলে যায় তাহলে তো সেই চাকরি বা সেই প্রফেশনটা তো আমাকে কোনো সুখ দিতে পারছে না। দেখুন, প্রেশার তো হয় কখনো না কখনো প্রেশার, কারণ ডেডলাইন সামনে এলে আমাদের প্রেশার থাকে, ঠিক আছে। আর আমরা যখন জয়েন করি তখন এইটা ভেবে কখনোই জয়েন করা উচিত নয় যে আমি 9 ঘন্টাই কাজ করবো, এরপরে কাজ দেবো না। কারণ আমার মনে হয় কাজ যেটা আমরা করছি, যেটা থেকে আর্ন করছি, সেটাকে নিজের মতন করে নেওয়া। ডেডলাইন সব অফিসেই থাকে, আপনারাও কাজ করছে, আমরাও কাজ করি, সবার ডেডলাইন থাকে। ডেডলাইন যেমন সামনে চলে যাবে, প্রেশার থাকবেই, কোয়াইট স্বাভাবিক এটা। তার জন্য সুসাইড করাটা আমার মনে হয় না কোনো একটা সলিউশন। মানে 3-4 দিন আমার খারাপ লাগছে কি বসের সঙ্গে আমার আজকে ঝগড়া হয়েছে কোনো একটা কাজ নিয়ে, আর 3 দিন পরে আমি বলছি আমি ডিপ্রেসড, ওয়ার্ক প্রেশার সহ্য করতে পারছি না। এইগুলো তো জীবনে হয়, খুঁটিখানাটি, এটার সঙ্গে তো অ্যাডজাস্ট করতে শিখতে হবে। এক একজন স্ট্রেস এক এক রকমভাবে নেয়। যে স্ট্রেসটা খুব ভালো কোপ করতে পারবে তার কাছে সেই জায়গাটা ওর অতটা ভেঙে পড়ার মতন হবে না, কিন্তু যার কোপিং স্ট্র্যাটেজিস সীমিত, কোপ করতে পারছে না, প্লাস একটা বায়োলজিক্যাল কোনো কারণ রয়েছে যেই জন্যে তার মধ্যে হতাশাটা কি অবসাদটা দেখা যাচ্ছে। দেখুন, হ্যাঁ, কাজের চাপ আর মানসিক চাপ তো একটা থাকা খুব কমন একটা ফ্যাক্টর আজকালকার দুনিয়ায়। তো আমার যতদূর মনে হয়, যখন এই ধরনের সমস্যার সামনে আসছে, আমাদের সমাজের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে যেটা আমার মনে হয় যে মানুষকে উইক বলে ভাবা হয়, যে আচ্ছা ও মানসিক অবসাদে ভুগছে, ও তার মানে উইক। আসলে যে এটা উইকনেস নয়, আসলে যে এটা সাহায্য দরকার যে কোনো মানুষের জন্য, এটা একটা বিশাল মূল্যবান একটা লেসন আজকালকার দুনিয়ায়। কারণ সব থেকে বেশি আত্মহত্যার প্রবণতা হচ্ছে মেডিকেল স্টুডেন্টসদের মধ্যে, রিসার্চ তাই বলছে। কারণ সব থেকে স্ট্রেস বলে মেডিকেল স্টুডেন্টসদের বেশি। মানে আপনি যদি লার্জার ফিগার দেখেন, এখন হয়তো সামহাও আইটি সেক্টরটার দিকে মানে পরপর কিছু কেসেস হয়েছে বলে, ফোকাসড হয়েছে বলে মনে হচ্ছে আইটি সেক্টর, কিন্তু আপনি যদি ওভারঅল স্টাডিজ দেখেন, মেডিকেল স্টুডেন্টসদের রেট অফ সুইসাইড সব থেকে বেশি। আইটি কর্মীদের আত্মহত্যার সিদ্ধান্তে দ্বৈপায়ন ভট্টাচার্য নতুন সংযোজন, উদাহরণও বলতে পারেন। তবে আইটি কর্মীরা কেন বারবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, এর নেপথ্যে কি? যারা এই নিয়ে প্রশ্ন তুলছেন কিংবা মনোবিদরা, তারা বারবার করে বলছেন এর নেপথ্যে আছে অতিরিক্ত
কাজের প্রেশার কিংবা ওয়ার্কলোড, সেইটাকে কিভাবে কমানো যায় তা নিয়েই কিন্তু কাজ করতে হবে সকলকেই। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরা রানার সঙ্গে মুজিবের রিপোর্ট।